ওখানে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে শুধু টাকায় টাকা, মানে হচ্ছে টাকার ওখানে সাগর। ওরা কোটিপতি হয়েছে এখন, এক একজনে 20 কোটি 50 কোটি টাকার মতো মালিক হয়ে গেছে। আছে আছে অনেকগুলো ডিলার। আচ্ছা। বউ ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাবা মা মানে খাওয়া দাওয়া কোনো কিছু। গরিব পরিবারে তাই পড়াশোনা আর করার মতন কোনো ইয়ে হয়নি, তাই আমি একটা কনস্ট্রাকশনের কাজ শিখি। হুম। কাজ শিখে যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি মোটামুটি একটা ভালো কাজ শিখি। শেখার পর আমি কনস্ট্রাকশনের সাব কন্ট্রাক্টর হই। বয়স কত যখন সাব কন্ট্রাক্টর হন? আজ থেকে 11 বছর আগে আমি কন্ট্রাক্টর হই। সাব কন্ট্রাক্টর। সাব কন্ট্রাক্টর, এর আগে মিস্ত্রি ছিলাম। আচ্ছা, সাব মিস্ত্রি মানে রাজমিস্ত্রি। রড মিস্ত্রি, রাজ সবই করতাম। ওকে, এরপরে সাব কন্ট্রাক্টরের কাজটা কি? এটা হচ্ছে আমি লোকজন নিয়ে কাজ কন্ট্রাক্ট নিতাম, বিল্ডিং ব্রিজ। ও, তাহলে কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টরের পার্থক্য কি? যেটা মেইন কন্ট্রাক্টর হচ্ছে ঠিকাদার, ওরা হচ্ছে কাজ বড় বড় লাইসেন্সে কাজ নেয়। আর আচ্ছা আমরা হচ্ছে লেবার দিয়ে কাজ করে, একটা কাজ কন্ট্রাক্টে নেই। আচ্ছা। স্কোয়ার ফিট বা রানিং ফিট বা পার্সেন্টেজ এমন একটা কন্ট্রাক্টে নিয়ে কাজ করে, লেবার মিস্ত্রির দায়িত্ব আর কি আমাদের। আচ্ছা। আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছি। হুম। তো এই টাকা পয়সা একটা ভালো একটা ইনকাম করা শুরু করছি। ইনকাম করে আমি জাগা জমিন বাড়িঘর কিচ্ছু করি না, অনেক গরিব, শুধু ম্যাক্সিমাম গরিব। হুম। তো আমি একটা কাম করতাম, টাকা ইনকাম করতাম, আমি কিছু না করে জাগা জমি না কিনে ওই মানুষকে দান সহযোগিতা করা শুরু করলাম। হঠাৎ করোনা কালীন সময় লকডাউন, মানে বাড়ি থেকে মানুষ বেরোতে পারে না। তো আমি টাকা পয়সা মোটামুটি, আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, টাকা ছিল। তো মানুষের অভাব অভিযোগ দেখে আমি আর কুলেতে পারিনি, আমার অর্থ সম্পদ যতটুকু পারছি আমি সহযোগিতা করছি। এবং হলো প্রথম মার্কস আমার ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান, সে ক্ষমতাসীন আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় চেয়ারম্যান ছিলেন। উনি একটি টাকাও আমাদের ইউনিটের ভিতরে উনি দিয়ে হেল্প করেননি। আমার যখন ক্যাশ টাকা শেষ হয়ে গেল, তখন আমি সুদে টাকা নিলাম। আমার সমাজের পাশে আরেক সমাজ আছে, উত্তরভাগা মন্ডলপাড়া ঈদগাহ মাঠ জামে মসজিদ, সেই মসজিদে সবাই মিলে আমাকে সভাপতি করলেন। আমি যদিও একমত ছিলাম না, আমি ওই মসজিদটা অবহেলিত, মানে ফ্লোর ফাটা ভাঙ্গা চুরে নামাজ পড়তে পারে না। তখন আমি কিছু টাকা আমার অর্থায়নের আমি ওই মসজিদের কাজে লাগালাম এবং ফাউন্ডেশন দিয়ে একটা মসজিদ শুরু করলাম কাজে। গ্রেট বিম হলো, আমি আমার নিজ অর্থায়নে মাহফিল করেছি 3টে মাহফিল। এর মধ্যে অনেক মেম্বার চেয়ারম্যান অনেকজনের দ্বারা দ্বারে গেছিলাম, কেউ সবাই ওয়াদায় দিছিল কিন্তু কেউ সাহায্য করেনি। তো এরকম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো দিনকাল যাচ্ছে, সুন্দর চলতেছি বাবা মাকে নিয়ে। আর আমার হচ্ছে 3 ভাইয়ের মধ্যে আমার 2 ভাই নষ্ট। বড় ভাই মাদকাসক্ত আসক্ত, সে বাড়ি ঘরে আসে না, প্লাস হচ্ছে বাড়ি ঘরে কোনো টাকা পয়সা দেয় না। আচ্ছা। আর আমার ছোট ভাই যে, সে সে যে কেসিনো খেলতো, অনলাইন জুয়া খেলতো, সে ছিল আমার প্রতি। তো আমি যাই বাপ মাও নিয়ে এবং এলাকার সমাজ নিয়ে আমি সুন্দরভাবে চলতেছিলাম। হঠাৎ আমার গ্রামে এক মেয়ে বিয়ে হয়ে আসছে, আসার পরে উনি কেসিনো খেল, টাকা 20 টাকা ধরলে বা 100 টাকা ধরলে, যদি বিমানটা 50 পর্যন্ত ওরে 5,000 টাকা, 100 পর্যন্ত উঠলে 10,000 টাকা, মানে যত টাকার অ্যামাউন্ট ধরবে অত। মানে ওখানে এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে শুধু টাকায় টাকা, মানে হচ্ছে টাকার ওখানে সাগর। যে যেভাবে ধরতে পারে। ধরতে পারে 50,000, 1 লাখ, 2 লাখ, যে যত টাকা ধরতে পারে। কিন্তু টাকাটা আপনি আনবেন কিভাবে? ওটা আবার ফির একটা লোক আছে, ডিলার আছে। এখানের অ্যাপের ডিলার মানে বলতে আপনার ডিলার সাথে পরিচয় হলো কিভাবে? ডিলারও এলাকাতে এখন আমাদের গ্রামে এখন 8-9 জন ডিলার, নাম বললে আমি সবার নামে বলবো, তারা নামগুলো বলে কোটিপতি। দেন, হ্যাঁ বলেন। ওরা কোটিপতি হয়েছে এখন, এক একজনে 20 কোটি 50 কোটি টাকার মতো মালিক হয়ে গেছে। জন হ্যাঁ। ও 50 কোটি টাকার উপরে মালিক। তারপর হচ্ছে আরেকজন, ও না হলেও অনেক টাকার মালিক। ও সিমে পরীক্ষা করলে বোঝা যাবে, ও সিমে কোটি কোটি টাকা লেনদেন। তারপর আছে অনেকগুলো ডিলার। চিন্তা করা যায় বাংলাদেশ সরকার ঘুমাইতেছে? আপনারা ধারণাও করতে পারবেন না এই সব জুয়ার বেটিং দিয়া বাংলাদেশে কি চলতেছে গ্রাউন্ড লেভেলে। আনথিঙ্কেবল। তারপরে তারপর আমি ওই জগতে ঢোকার পরে 5,000 ঢুকাই, 10,000 ঢুকাই, ঢুকে যায় আবার শুনি যে অমুকে 3 লাখ মারছে, অমুকে 2 লাখ মারছে। তো ওই বলে আমি খেলি। আমার একটা ধারণা ছিল যদি আমি মোটা অঙ্কের টাকা পাই, তাহলে আমি একটা মসজিদে বা ভালো কাজের জন্য, আমার মূল উদ্দেশ্য ভালো কাজের জন্য। মানে জুয়া খেলে ভালো উদ্দেশ্য। আমি ওকে, ওই এটা যে জুয়া করেছিলাম। এটা আপনি বুঝতেন ওই সময়টাতে? তখন ওই সময়টা, আর এই অ্যাপসটা আমার মনে হচ্ছে স্যার, এটা মনে হয় ওটা কিছু একটা করা আছে, যে যত ভালো নিয়েতে যাক ওই অ্যাপসে গেলে তাকে সে আসক্ত, তাকে এমন আসক্ত করে ফেলে, বউ ভালো লাগে না, সংসার ভালো লাগে না, বাবা মা মানে খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না। ওনাদের একটা বিল্ডিং করছিলাম, উনি আমাকে খুব কাজটা পছন্দ করে, উনি সৌদি আরব থাকতো, গিফট করেছিল। আমার বাইক ছিল, এফজেড বাইক ছিল। তো আমি প্রথমে যখন প্রায় 50-60 হাজার টাকার মতো হেরে ফেলছি, ফেলার পরে প্রথমেই হেরে ফেললেন? হ্যাঁ, মানে 5,000 7,000 এমনটা টাকা হারলে আর কিছু ভালো লাগে না। আমি যেমন কোনো নেশা খাইনি, যতটুকু জানি যে এই অন্য নেশার থেকে সবচেয়ে খারাপ জঘন্য নেশা হলো এই যে টাকা হারছি 5,000, আর ভালো লাগতেছে না, শরীর ঘামা শুরু হয়ে গেল।
মানে কই টাকা পাই, কি করি না করি, মানে কি বেশি না বেশি একটা মাথার মধ্যে এর মধ্যে কি জিতছিলেন দুই একবার? হ্যাঁ, একবার হলো জিতছিলাম। জিতছিলাম যে 3 লক্ষ টাকা জিতছিলাম। তার মধ্যে সেই আইডিটা ওরা হ্যাক করে নিছে। মানে আমাদের যে আইডিটা দেয় ওরা বুঝতে পারে যে কোন আইডি, ওরা চেক করে আইডিটা খেলতেছি টাকা হলো কিনা। তো টাকা হয়, অনেক সময় টাকা ওখান থেকে কেটে নেয়, আবার অনেক সময় আইডি হ্যাক করে ফেলে। তো একবার আবার পাইছিলাম 1,05,000 টাকার মতো পাইছিলাম। ওই টাকাটা বের করতে পারছি, বের করতে আবার খরচ হয়েছে 10,000 টাকার মতন। এটা কোথায় আসে? এটা হচ্ছে ওরা ক্যাশও দেয় এবং বিকাশ নগদও ও, ওরাই দেয়? ওরাই দেয়, হ্যাঁ। ওদের কাছে আচ্ছা। নিয়ে দিলে ওরা উইথড্র করে দিলে ওরা দিয়ে দেয় টাকা। আস্তে 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 এমন আসক্ত হয়ে গেলাম, মোটর সাইকেলটাও বিক্রি করে দিলাম। বলছে অনেক ইয়ে করছে, কিন্তু তাকে আর বলিনি যে আমি জুয়া জগতে। এটা এমন একটা জুয়া, ঘরে বইয়ের সাথে শুরু থাকেও খেলা যায়, বউ বুঝতে পারবে না। রাত দিন 24 ঘন্টা খেলানো যায়। গোল্ডের চেন কি করলেন? গোল্ডেন বিক্রি করে দিছি 30,000 টাকা মাত্র। খেলতে 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 নিজে টাকা বের করানো যায় বিকাশ নগর থেকে। তো ও, ওটা, বিকাশ নগদ এগুলোতে করা যায়? জি। একদম ডিরেক্টলি আপনি টাকাটা দিবেন কিভাবে? অ্যাপসে যখন আমি ইয়ে করবো, ওরা নাম্বার দেয়, ওখান থেকে এজেন্ট নাম্বার দিয়ে দেয়, ওই এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে হয়। আবার আমরা যদি টাকা উইথড্র করি, তাহলে আমরা আমাদের নাম্বার দিলে আবার ওই টাকা উইথড্র ওরা আবার আমাদের। জয়পুরহাটের এক বাড়ি জানি না, সম্ভবত উনি পরে পরিচয় দিয়েছে জয়পুরহাট। তো উনি আমাকে বললো যে স্যার আপনি থেকে বলছি, আপনি অ্যাপেল কোম্পানির একটা ল্যাপটপ জিতেছেন, আপনি ল্যাপটপটা নিতে আগ্রহী হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। তা আমি খুশি হয়ে গেলে, কত দিবেন? 1,80,000 টাকা দেবো। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, একটুখানি স্বস্তি হবো। আমাকে ডিপোজিট করে 14,999 টাকা ডিপোজিট করতে বললো আমাকে। তা আমি এখন ওটার বুঝি নেই। দিয়ে উনি বললো যে স্যার আপনি পুরস্কারটা পেয়েছেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, আমাদের নাস্তা মিষ্টি খাওয়ার জন্য আমরা অফিসে 3 জন মানুষ আছে, আমাদের আরও কিছু টাকা দেন। ওই খুশিতে আবার 3,000 টাকা দিয়েছি, দিয়ে তাই আমার ওটা ব্লক করে দিয়েছি। থুইছে থেকে বের হলাম, আর খেলি না। এই টাকা উঠাই কিভাবে, এই টাকা উঠাই কিভাবে? তো এখন ওই আরেক ডিলার আমাকে বললো যে তুমি আরেকটা গেম আছে, তুমি এই গেমটা নিয়মিত খেলো, তোমাকে আমি একটা সিস্টেম দেখে দিই, তুমি টাকা তোমার পুনরায় টাকাগুলো তুলতে পারবা। কি খেলা এটা? সেটা হচ্ছে, ওটা একটা স্কেবাটার পরে, মানে 3টে স্কেবাটার পড়লে অনেকগুলো টাকা, অনেক টাকা দেয়। 20 টাকা ধরলে 70,000 টাকা একজনে পাইছে। মানে ওটা স্কেবাটার পড়তে হয়। ওটা হচ্ছে সল্ট খেলা, মানে ঝরঝর করে পড়ে। আর আমি যেটা খেলতাম সেটা হলো বিমান, হুম। শুধু বিমান। তো এইভাবে খেলতে 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 দেখি যে না, কোনোটাতে রেজাল্ট আসতেছে না। এমন আসক্ত হয়ে গেলাম, আমার চেহারা আরো আগে সুন্দর আছিলাম আমি, আর মোটামুটি এলাকাত এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করলাম, মিছা কথা বলে। কি বলতেন? যে আমি একটু সমস্যা পড়ছি, আমার কিছু টাকা দেন, 20,000, 50,000, মানে যার কাছে যেভাবে পাসি। হ্যাঁ, কেউ না করেনি, সবার কাছ থেকে এরকম। মানে এমন কাউকে আর বাদ রাখলাম না টাকা নেওয়া। একক দিন একজনের কাছ থেকে টাকা নিতাম, নিয়ে 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 খেলে 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 এমন হয়ে গেলাম। শেষে ওয়াইফকে পাঠালাম বাপের বাড়ি, উনিও বাপের বাড়িতে গেল। মেয়ে বাচ্চা হবে তখন, বাচ্চা হওয়ার আগে আগে বাপের বাড়িতে গেল। তো যাওয়াতে আমি ঘরটাও বিক্রি করে দিলাম, থাকা ঘরটা। মানে এমন এতটাই আসক্ত হয়েছি, সেটা বলার মতো নয়। বিক্রি করে দেওয়ার পরে ওয়াইফকে আর জানাচ্ছি না। তো এই ঘরটা ভালো পজিশনে মোটামুটি করছিলাম, যদি কিছু না কিনে থাকার আশ্রয়টা একটু করছিলাম, টিন শেড দিয়ে, টিনের ঘরে। শুধু ঘরটা বিক্রি করছেন নাকি জমি সহ বিক্রি? না, ঘরটা জমি বিক্রি করা তো কোনো আমার, সুযোগ নেই। হ্যাঁ, না, হ্যাঁ, জমি নামে হয় না এখনো। জি। তো এখন হচ্ছে আর ওইটুক জমি তো নিবেও না কেউ। এটাও শেষ করলাম, করার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার কাছে যেমনি পাচ্ছি, মিথ্যা কথা কয় অনেক। মানে এক কথায় অনেক মিথ্যা কথা বলছি যে আমার টাকা ইমার্জেন্সি লাগবে, আমি একটা জিনিস কিনতেছি, মানে যাক যেভাবে বলার দরকার সেভাবে নিয়ে 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 আমি খেলতাম। তো এমন পর্যায়ে হয়ে গেল, খাওয়া দাওয়া, ওয়াইফ তাকেও আর ভালো লাগতেছে না, তার কথা আর ভালো লাগে না। বাপ মা তারা অনেক কান্দাকাটি, অনেক মানে জানাশুনে হয়ে গেল আস্তে আস্তে যে আমি জুয়া খেলাই। তারা আমাকে অনেক বুঝ সুঝ দিল, কিন্তু কারো কোনো বুঝেই আসে না। তো এখন আমি এইভাবে টুকটুক টুকটুক করে চলে, হঠাৎ করে আমার কাজকামগুলো ডান বাম থেকে সব, মানে আওয়ামী লীগ পতন হয়ে গেল, কাজকামগুলো সব বন্ধ হয়ে গেল। তাও খেলা, মানে কেউ যদি 1,000 টাকা দিত খাওয়ার জন্য, 200 জন এরকম বাড়িঘর ছাড়া হয়েছে, আমার আপন ছোট ভাই সহ। জায়গা জমিন, কারো গরুর খামার ছিল, কারো ছাগলের খামার ছিল, কারো কেউ ভালো পজিশনে ছিল, কেউ কেউ জায়গা জমিনও বেচে, যার জায়গা জমিন ছিল তারা বিক্রি করে। মানে এক কথায় এই গেমসটা আমি যতটুকু দেখলাম জানলাম, যে সারা বাংলাদেশে না হলেও মানে যত মানুষ আছে তার থেকে 50% মানুষেরও বেশি এই জগৎটার মধ্যে। আর ফকির যারা হয়েছে আমার মতন, আমার থেকেও ফকির, আমি যে ফকির হয়েছে আমার থেকেও আরো হাজার হাজার লাখ লাখ আমার চোখের সামনে আমাদের গাইবান্ধা জেলাটার মধ্যে অনেক বাড়িঘর ছাড়া, মানে কেউ আর বাড়িঘরত নাই, জায়গা জমিন বিক্রি করে, বাড়িঘর বিক্রি করে, বউ বাচ্চা নিয়ে একবারে তারা দেশ ছাড়ি চলে আসছে, জেলা ছেড়ে। তো এখন বিষয়টা হলো টাকা তোলার একটা চিন্তা। টাকা তো দেয়, গেমসে টাকা দেয়, কিন্তু টাকাটা তো তোলা যাবে। মানে একটা নিয়ত করে ঢুকি যে টাকা বিমানে উড়াবো, বিমান তো 1,50 তোলে, এক
2 তোলে, তো এলো আমি 1.5 তুলে নেব, এরকম একটা মনস্তাব নিয়ে টাকা রিচার্জ ডিপোজিট করি। কিন্তু ওখানে গেলে ওই মানে 2-3 দিন মারে, মানে এমন আসক্ত করে যে এই পুঁতি দানে ধরতে মন চায়, পুঁতি দানে মানে টিপটে পুঁতি দানে ধরা ধরা পড়ে। এবার টাকা হাঁটতে 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 লাস্টে গ্রামের মধ্যে আর কারো কাছে মানে দেনা করা আর বাদ রাখলাম না, একেবারে হাওলাত সুদের পর লাভের পর মানে মসজিদের কাজটা যে অবস্থায় আসছিল, আমি এই জগতে আসার পর ওই অবস্থায় স্থগিত রইল। 16,000 টাকা জিতলাম, জিতে পরের দিন আবার দিছিল 10,000 টাকা, 2,000 টাকা তুলছিলাম, 10,000 টাকা দিছি। তারপর থেকে যে আবার নেওয়া শুরু করলো, ওই টাকা নিতে নিতে আবার আসক্ত পড়ে গেলাম আমি, যে টাকা পাবো 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 কয়ে 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 যে কাজটা ধরছিলাম, এই কাজের টাকা পয়সা মানে এক কথায় কাজও আমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল, কাজের টাকা পয়সা ভাঙিয়ে ফেলছি, নষ্ট করে ফেলছি। তো করতে করতে ও কাজও শেষ। তো হঠাৎ করে আমার বাপ মা, এখন তো আমি ছাড়া সংসারের মধ্যে তাদের খাওয়ানো ফরানোর কেউ নাই, তো তারাও একটু কান্দাকাটি করতো, যদিও আমাদের মানে বাড়ি ভিটেটুকু ছাড়া আর কোনো জমা জমি নেই। আমার বাবু কৃষিকাজ করতো, তার বয়স হয়ে গেছে, সেও কৃষিকাজ করতো। তো যাই হোক, আমি এক পর্যায়ে এই খেলতে খেলতে 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। 12 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম, তাই আমার মা আমাকে আমার হাত পা ধরে কান্দাকাটি শুরু করলো, যে বাবা, আমাদের তো কিচ্ছু নাই বেচার মতো দেওয়ার মতন, এই যে তুমি এই জগতে ঢুকছো, সব শেষ করে ফেললা, তো আমাদের পালবে কে, বাঁচাবে কে, খাওয়াবে কে? তো আমার কোরআন শরীফ নিয়ে শপথ করাইলো। তো এখন এর আগে আমার বাড়ির পাশে আরেকটা ছেলে আছে, সে 3 বার কোরআন শরীফ নিয়ে শপথ করিয়াও খেলে। তো আমাকে বললো যে অমুকে কোরআন শরীফ নিয়ে শপথ করে খেলে বাবা, কিন্তু পা ধরে কই, আমি তোর মা, তোর মা হয়ে তুই ছেলে, তোর পা ধরে কই তুই আর কোনোদিন খেলিস না, এই গ্রামটার মধ্যে একটি লোকও টাকা এই তে বাবা এই জগৎ থেকে বের হয়ে যায়। তা আমি যাই হোক, এই কিছুদিন আগে, মাস 2 হবে, আমার বউ আবার প্রেগনেন্ট, বাচ্চা পেটে। তে আলট্রাসাউন্ড করছে, করে দেখে যে বাচ্চার মাথা উপরের দিকে, মানে নর্মাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এর আগে হলো আমি বিয়ে করছি দরিদ্র, গরিব, মানে টাকা পয়সা আমার আছিল অনেক, আমি বিয়ে করছি, মেয়েটার বাবা নেই। আর মেয়েটার বাবা নাই, মেয়েটার মা গার্মেন্টস করে, তাদের নিজস্ব বাড়িও নেই। তো এখন বাড়িও নেই, মানে টাকা পয়সা আছে, তাকে ভালো রাখার জন্য আমি যে এটা সোয়াব, যে হুম গরিবের ঘরে একটা মেয়ে বিয়ে করলেও এটা হুম সোয়াব, ভালো কাজ। তো বিয়ে করে নিয়ে এসে মেয়েটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পর্দাশীল, সব মিলিয়ে ভালো। তো এখন এই কিছুদিন আগে তো আমি জুয়া একবারে টোটালি বন্ধ করে দিলাম, হুম মানে মার কথা শুনে কোরআন শরীফ নিয়ে শপথ করে ওয়াদা করে একবারে জুয়া ইন টোটাল বন্ধ করে, মানে শেষ মধ্যে সবকিছু হারিয়ে আমি জুয়া মানে বন্ধ করে দিলাম। হুম তা ঋণ, অনেক ঋণ। তে এখন যেহেতু আমার বউ, তাকে সিজার করাতে হবে, আর সেও আমার বিয়ে করছে আমি কুমিল্লাতে, মুরাদনগরে। তো বউকে পাঠিয়ে দিলাম ওখানে, বা বউ যাওয়ার একটু দেখছি যে আমার আর্থিক সংকট, আমি সব মিলিয়ে টাকা পয়সা হয়তো যদি সিজার করার লাগে কিছু দিতে পারবো না। হুম তো বউ সে তার মা এসে তাকে নিয়ে গেল। তো এখন আমি বাড়িতে থাকি, তো এ পাওনাদার আসে, ও পাওনাদার আসে, মানে ঋণ করছি, অনেক পাওনাদার আসা শুরু হয়ে গেছে, বাড়িতে থাকার মতন আর কোনো ক্যাপাসিটি নেই। তো আমি কি করলাম, আমি এমন এক মানে এমন এমন লোকের কাছ থেকে টাকা নিচ্ছি, কোথাও যে যাবো সেরকম স্কোপও রাখিনি, মানে সব স্কোপ আমি মানে সবার কাছ থেকে টাকা নিয়ে 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 এই জুয়ার মধ্যেই নষ্ট করে ফেলছি। হুম তো এখন এখানে আসছি, যার কাছে আসছি, অনেক পাওনাদার আমার বাড়িতে যায়, দিনে যায়, রাতে যায়, যা আমাকে খোঁজে, অকল্পনীয় টাকা মানুষের কাছ থেকে ঋণ করে নিয়ে এই টাকাগুলো নষ্ট করছি। আসার পরে 2 দিন 3 দিন কাম করার পর আমাকে একটি টাকাও দিল না। এখন আমার বাড়িতে কিস্তি আছে, মাসিক কিস্তি আছে একটা, আর সাপ্তাহিক কিস্তি আছে একটা, মানুষের কাছ থেকে যেগুলো সুদে লাভে নিছি এগুলো বাদেই ব্যাংক লোন নিয়েও আমি এই টাকা নষ্ট করছি। একজনের কাছে 20টা টাকা চাচ্ছি আমি, সেও তারও দেওয়ার মতন মানে ইয়া নাই। তো এইদিকে আমার ওয়াইফের বাচ্চা হবে, মানে ডেট হয়ে গেছে 5 তারিখ, গত মাসের 5 তারিখে ডেট, আমি 8 তারিখে ফোন দিলাম, কয়েক ডেট তো ওভার হয়ে গেছে, বাচ্চা 100% সিজার করাতে হবে, আমার কাছে নাই একটি টাকা। তো এখন বাড়ি থেকে যে আমার বাবা মা 2 টাকা দিবে, তাদেরও এই ধরনের সমর্থন নেই। হুম তো হঠাৎ করে আমি এক চায়ের দোকানে শুনি, গল্প করতেছে, এক মহিলা বলতেছে এক টোকাইকে, যে তুই যদি একটা বাচ্চা দিতে পারিস, তোকে 2 লাখ টাকা দেওয়া হবে, তুই একটা বাচ্চা এনে দিস আমাকে। আমি কথাটা শুনছি, শুনিয়ে কতক্ষণ পরে আমি কাজে, যদিও কাজ করতে পারি না, যতটুকু পারি করি। তো করতে করতে ভাবতেছি যে আমার এই ওয়াইফ, তাকে সিজার করাতে হবে, ওখানে বলছে যে প্রায় 25-26 হাজার টাকার মতো লাগবে সিজারটা করাতে। আর আমার ওয়াইফের শাশুড়ি ওরকম ক্যাপাসিটি নাই 25-26 হাজার টাকা দিবে। উনিটাও বলছে যে যে আনি দিবে তাকেও 20 হাজার টাকা দেওয়া হবে।
তো এখন আমি চিন্তা করলে আমার শাশুড়িও ফোন দিয়ে বলতেছে যে বাবা তুমি টাকা কোনখান থেকে ব্যবস্থা করো কিছু টাকা, আমি তো সব টাকা দিতে পারবো না, আমার তো ছেলে নেই, একটাই মেয়ে। আর আমি যে 2 টাকা 5,000 টাকা বেতন পাই, আমার ঘর ভাড়া 3,000 টাকা, আর আমি 2,000 টাকা দিয়ে মাসে টুকটাক করে খাই, কিন্তু আমার তো আর ক্যাশ কেপিক্যাল নাই। তো আমি যদি একটি টাকা যে দেবো এই ধরনের ক্যাপাসিটি, মোবাইলে 20 টাকা আছে সেটা আমি দেই। আর সিজার করাতে তো টাকা নেই। দেখ আল্লাহর নসিবে যা রাখে রাখে, যদি আমার ঋণগুলো শোধ হয় আমি তো ভালোই হয়ে গেছি, আর জুয়া খেলাবে না কোনো দিন। তো যাকে বাচ্চারা, আমি বাড়ি থেকে বাচ্চা আরও নিতে পারবো, কিন্তু বাচ্চারা দিয়ে আমি ঋণ অন্তত বাড়ি যেতে পারতেছি না, আমি ঠিক মতো শান্তিতে নাই, মানে সব মিলিয়ে অশান্তির মধ্যে আছি, বউ আমার বাড়িতে আসতে পারবে না। তো বাচ্চাটা দিয়ে মানে এটা বউকে বললে বউ তো মানবে না কখনো, তারপরও আমি এটা নিজে নিজে চিন্তাধারা করছি। করে ওই মহিলা আবার যে বাচ্চা নিবে তাকে ডাকলো। তো উনি গল্প করলো, কয় উনি অনেক প্রভাবশালী, ওনার কারখানা আছে। তা আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, তাহলে যদি আমার ঋণগুলো শোধ করে দিতে পারে তাহলে আমি এটা একটা নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, আর আমি ওখানে যাইতে পারতেছি না, এমন যাইতে পারতেছি না, ওখানেও অনেকজনের কাছ থেকে আমি টাকা নিয়ে জুয়া খেলছি। মানে এখন ভালো হয়ে গেছি, শেষ একদম সব শেষ করে ভালো হয়ে গেছি। এখন আসলে এখনো মানুষের কাছ থেকে আমি টাকা পাইতাম, আর একটা করে কাজ দিতাম, আমি বড় কোনাটা ছিলাম, 300 লেবার আমার খাটতো। আমি আমার এলাকার মধ্যে আমি গরু জবাই করে, খিচুড়ি রান্না করে, সাহাফ হাতে বগুড়া থেকে 4টা 5টা করে বাস নিয়ে গিয়ে আমি লোক নিয়ে যেতাম। আমার একটা নাম ছিল, খুব একটা ভালো একটা পজিশনে ছিলাম, খুব নাম ছিল। আমার কাজ চলতো, 8-9টা কাজ চলতো। এই লোক নিয়ে কোথায় যেতেন? কাজ করতাম কুমিল্লাতে, তারপর চিটাগং এয়ারপোর্টে, মানে বড় বড় প্রজেক্ট ধরতাম, ব্রিজের কাজ, রাস্তার কাজ। আমি যে কাজগুলো করতাম এগুলো আমার বিলে আসতো 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা, শুধু আমার কাজের বিল, লেবারের বিলই। অনেক বড় বড় প্রজেক্টে কাজ করছি আমি, খুবই ভালো একটা অবস্থানে ছিলাম। কেউ আসলে কারো বিয়ে শাদী চাপলে আমি তাকে 5,000 10,000 টাকা দিতাম। কারো কোনো মসজিদে মাহফিলের জন্য আসলে তাকে দিয়ে দিতাম, কোনো ইতিমখানার জন্য আসলে, মানে আমার হাতটা এতটুকু, আমি নিজের ভাত, অনেক ভিক্ষুক আসলে যে ভাত খাইতে বসছি, ভাত নাই আর পাতিলে, আমার ভাতটুকু আমি দিয়ে দিতাম। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় একটা, যে আমি যখন ভালো ছিলাম, আমার কাছের যাদেরকে আমি আমি একটা প্যান্ট কিনলে তাদেরকে একটা প্যান্ট দিতাম, আমি একটা শার্ট কিনলে তাদেরকেও একটা শার্ট কিনে দিতাম, আমি মাছ কিনলে তাদেরকেও মাছ দিতাম। আর আমি বিপদের কালে তাদের কাছে আমি 5টি টাকা কারো কাছে, এই জুয়ার জগতে আসি, মানে মানুষের কাছে এতটাই খারাপ হয়ে গেছি যে কারো কাছ থেকে যে 5টি 10টি টাকা এখন চাবো আমি, এই আসতে আমার ভাড়া নেই। আপনার চলে কিভাবে এখন? এখন আমি ওই এক কনস্ট্রাকশনের এক কন্ট্রাক্টরের কাছে আসি, কোনো রকম ভাত খায় খালি জীবনটা বাঁচাইতেছি আমি আমি কাজ